নমস্কার, বাংলা ভাষা শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি অরূপ কুমার দে। শুরু করছি NAS ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে অনুযায়ী দশম শ্রেণীর বাংলা বিষয়ক প্রশ্নপত্র এবং তার উত্তরের আলোচনা। জেনে নেওয়া যাক NAS অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা বাংলায় বলা যায় জাতীয় অর্জন সমীক্ষা কি। আপনারা জেনে গেছেন ইতিমধ্যেই যে প্রতি 2 বছর অন্তর এই প্রোগ্রামটি করা হয়ে থাকে। শিক্ষার স্বাস্থ্য কতদূর এগোলো অথবা পিছলো সেটা নিরূপণ করতে প্রতি 2 বছর অন্তর হওয়ার কথা হলেও বিগত 19 সালে কোনো কারণে হয়নি, এটা 17 সালের পরে এই 21 সালে হচ্ছে। এবছর মূলত 4টি ক্লাসের উপরে এই সার্ভেটি হচ্ছে, তৃতীয় শ্রেণী, পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণী। তো প্রথমে আজকে এই ভিডিওতে আমি দশম শ্রেণীর বিভিন্ন প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নপত্র একেবারেই MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন টাইপ, বহু বিকল্পীয় প্রশ্ন, তার থেকে সঠিক বিকল্পটি আমাদেরকে চয়ন করে নিতে হবে। আরও একটা কথা, এটি কোনো নির্দিষ্ট রাজ্যের নির্দিষ্ট সরকারি বা বেসরকারি সিলেবাসের উপরে বেস করে তৈরি করা হয়নি। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে দেশের সমস্ত অঞ্চলে দশম শ্রেণীর উপযোগী করেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। আর প্রশ্নপত্রগুলোর মধ্যে বলা হয়েছে নীতি অনুযায়ী যে নিছক জ্ঞানমূলক প্রশ্ন নয়, বরং বোধমূলক এবং প্রয়োগ ও দক্ষতামূলক প্রশ্নই থাকবে। যদিও প্রশ্নপত্র ঘাটাঘাটি করে যেটা দেখা যাচ্ছে যে এর মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন প্রচুর আছে। আসলে বাংলা ভাষা ও সাহিত্যে শুধু বোধ, প্রয়োগ ও দক্ষতামূলক প্রশ্নপত্র তৈরি করা বেশ দুরূহ ব্যাপার। যাই হোক, যে প্রশ্নপত্র আমাদের হাতে এসছে সেই প্রশ্নপত্রের গুণাগুণ আলোচনা সেটা পৃথক বিষয়। আমরা বরং সেই প্রশ্নপত্রের উত্তরের কাছাকাছি কিভাবে পৌঁছে যেতে পারবো সেই নিয়ে আমরা আলোচনা করব। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, প্রয়োজন হলে মন্তব্য করবেন। চেষ্টা করব যদি কোনো কিছু জানার থাকে, নতুন করে ভিডিও বানানোর থাকে, তাহলেও কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব যতটুকু সম্ভব করা যায়। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে ভাগ 1-এ। সেই প্যারাগ্রাফটা আপনারা প্রশ্নপত্রে পেয়ে যাবেন, ওই পাখি সম্পর্কিত। সেখানে ওই প্যারাগ্রাফ থেকে 5টি প্রশ্ন, মানে বোধ পরীক্ষণ, যেটা আর কি কম্পোজিশন টাইপের কোশ্চেন, সেইটা আমাদের দেওয়া আছে। এখানে 5টা প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নে 4টি করে সম্ভাব্য বিকল্প দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে সঠিক বিকল্পটি বেছে নিতে হবে এবং বাকিগুলি কেন নয় সেটাও আলোচনা করে নেব। বলা হয়েছে ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে কি জন্য? A আরাম পাওয়ার জন্য, B বাচ্চাদের সুবিধার জন্য, C সরু ডালে বাসা তৈরির কারণে, আর D হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করার বিশেষ কিছু নেই, কারণ এই অনুচ্ছেদগুলো যেটা দেওয়া আছে সেই অনুচ্ছেদে দেওয়া তথ্য অনুযায়ী এটা একেবারেই জ্ঞানমূলক প্রশ্ন। এখানে বোধ বা প্রয়োগ দক্ষতার কোনো প্রশ্ন নেই। তো সেই অনুযায়ী লেখাই আছে যে খুব ছোট জাতের পাখিরা হিংস্র জন্তু আর সাপ, গিরগিটির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রায় ওই রকম দোলনার মতো বাসা তৈরি করে থাকে। এই বাক্যটা থেকেই আমরা উত্তরটা পেয়ে গেলাম যে হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে। তাহলে আমাদের এক দাগে NAS ক্লাস 10 এক দাগের সঠিক বিকল্প উত্তর হচ্ছে ডি। আমরা 2 দাগ দেখব। মাটিতে গর্ত করে তার মধ্যে ডিম পাড়ে যে পাখিরা তাদের অন্যতম। এখানে এটাও একটা তথ্যমূলক, মানে একেবারেই জ্ঞানমূলক, সুতরাং আমি এই নিয়ে কোনো আলোচনায় যাচ্ছি না। এই তথ্যটি এর মধ্যেই দেওয়া আছে, সবাই দেখলেই একবার পড়লেই বুঝতে পারবে। এর উত্তর হবে 2 এর C।
অর্থাৎ তিতির পাখি। এবার 3 নম্বর, তালচোঁচ পাখির বৈশিষ্ট্য। তালচোঁচ পাখির বৈশিষ্ট্য কি সেটাও এই বইতে দেওয়া আছে এবং এটাও একেবারেই তথ্যমূলক। তারা থুতু দিয়ে বাসা তৈরি করে, মানে থুতুটাকে আঠা বা অ্যাডহেসিভ হিসেবে ব্যবহার করে বাসা তৈরি করে। তো 3 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপরে 4 দাগ, কাদা দিয়ে বাসা বানায় যে পাখিরা তাদের অধিকাংশই আফ্রিকা। হ্যাঁ, এই প্রশ্নটা একটু বোঝার আছে, সামান্য বোঝা, তো এটাও পড়লে বোঝা যাবে। আফ্রিকার ফ্লেমিঙ্গোর বাসা কাদার তৈরি, আরো অনেক জাতের পাখিও কাদার বাসা বানায়, তাদের অধিকাংশই আফ্রিকা। এই কথাটা দিয়েই আরো অনেক জাতের পাখিও কাদার বাসা বানায়, তাদের অধিকাংশই আফ্রিকা, এই তথ্যটা থেকেই আমরা বুঝতে পারি যে কাদা দিয়ে বাসায় মানে বাসা বানায় যে পাখিরা তাদের অধিকাংশই আফ্রিকায়। সুতরাং 4 দাগের সঠিক উত্তর এ। এবার 5 দাগ, পাখি একটি কি জাতের শব্দ? এইটা কিন্তু এই দেওয়া প্রদত্ত অনুচ্ছেদের মধ্যে নেই, এটা আমাদেরকে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে আমাদের অভিধানের শরণাপন্ন হতে হবে। পক্ষী শব্দটি, পক্ষী একটি তৎসম শব্দ, সেখান থেকে কিন্তু পাখি শব্দটি এসছে। পক্ষিণ, সংস্কৃত পক্ষিণ বা পক্ষী থেকে পাখি শব্দটি এসছে। এবং এখানে যে 4টে বিকল্প দেওয়া আছে যার মধ্যে রয়েছে তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। তো আমরা এইগুলোর মধ্যে আমরা একটাই সঠিক বিকল্প পাচ্ছি, সেটি হচ্ছে তদ্ভব শব্দ। সুতরাং 5 দাগের উত্তর হবে বি, তদ্ভব শব্দ। এবার ভাগ 2, এটা গেল ভাগ 1। এবার হচ্ছে ভাগ 2। তাহলে আমরা আরেকবার বলে নিই, ভাগ 1 এর 1 ডি, 2 সি, 3 বি, 4 এ, 5 বি। ডি সি বি এ বি, ডি সি বি এ বি, এই হচ্ছে প্রথম 5টা প্রশ্নের উত্তর। এবার ভাগ 2, 6 দাগ থেকে শুরু। এখানে আরেকটি প্যাসেজ দেওয়া আছে, সেখানে বাংলা ছাপাখানা, মুদ্রণ, এই সমস্ত কিভাবে তৈরি হলো তার ইতিহাস, সেটা নিয়ে একটা প্যাসেজ দেওয়া আছে। তারই ভিত্তিতে কিছু প্রশ্ন, এখানেও জ্ঞানমূলক প্রশ্নই সিংহভাগ, মানে তথ্য দেওয়া আছে, সেই তথ্যটা থেকে খুঁজে নিতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে 6 দাগ, এদেশে ছাপা প্রথম সংবাদপত্র ছিল। এই বইতে এই প্যাসেজে তথ্যটা দেওয়া আছে, সেটা হচ্ছে বেঙ্গল গেজেট, বা আরো ভালোভাবে বললে গেজেটি। আমরা যেটা জেনেছি বেঙ্গল গেজেটি, এটা কিন্তু এ হচ্ছে সঠিক বিকল্প উত্তর। 7 দাগ, কেরি সাহেব কাজ করতেন। কেরি বলতে উইলিয়াম কেরির কথা বলা হয়েছে, এখানেই দেওয়া আছে। তিনি কাজ করতেন নীলকুঠিতে। তাহলে তিনি নীলকুঠিতে কাজ করতেন, এটা হচ্ছে সঠিক উত্তর 7 বি। এবার 8 দাগ, উইলিয়াম কেরি তার নিজস্ব নীলকুঠি কিনে নিলেন। পরে তিনি একটা নীলকুঠি কিনে নিয়েছিলেন বিশেষ কারণে, সেটাই প্যাসেজেই লেখা আছে। কিনেছিলেন খিদিরপুরে, এখানে সি হচ্ছে সেই সঠিক উত্তর, খিদিরপুরে। 9 দাগ, কেরি সাহেব তখন বাইবেলের বাংলা অনুবাদ করছেন। এখানে বাইবেলের বলে একটা শব্দ তার নিচে আন্ডারলাইন করা রয়েছে, মানে রেখা দেওয়া রয়েছে। রেখাঙ্কিত পদটি হলো বলে অনেকগুলো বিকল্প দেওয়া রয়েছে, কর্মকারক, সম্বন্ধপদ, অধিকরণ কারক, নিমিত্ত কারক। তো আমাদের জানতে হবে যে কারক বিভক্তি কি, সে সম্পর্কে আমাদের একটা ধারণা, তো প্রাথমিক ধারণা আছেই। আমাদের সপ্তম শ্রেণী থেকে কারক বিভক্তি সম্পর্কে ধারণা তৈরি হয়েছে। তো আমরা দেখেছি যে কেরি সাহেব তখন, তাহলে অনুবাদ করেছেন হচ্ছে ক্রিয়া, কে করেছেন? কেরি সাহেব। তাহলে কেরি সাহেবের সঙ্গে ওই ক্রিয়া মানে অনুবাদ করেছেন, তার কিন্তু সম্পর্ক হচ্ছে কর্তার সম্পর্ক, অর্থাৎ কেরি সাহেব হচ্ছে কর্তৃকারক, কিন্তু আমাদের দিয়েছে বাইবেল। তাহলে কেরি সাহেব কি করেছেন না অনুবাদ করেছেন। কি করেছেন? অনুবাদ করেছেন, এটি মুখ্য কর্ম। কার অনুবাদ? না বাইবেলের অনুবাদ,
মানে বাইবেলের সঙ্গে করেছেন ক্রিয়াটি কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই, অপ্রত্যক্ষ সম্পর্ক, অর্থাৎ এটি অকারক পদ। এবার কি জাতীয় অকারক পদ? দু রকম আছে, একটা সম্বোধন, একটা সম্বন্ধ। সম্বোধন তো এটা নয়, কাউকে তো কোনো নামে বা কোনো ডাকে সম্বোধন করা হয়নি, সুতরাং এটা সম্বন্ধ পদ। কার অনুবাদ? না বাইবেলের অনুবাদ, সুতরাং এটা কর্ম সম্বন্ধ। যাই হোক, এখানে শুধু সম্বন্ধ পদ আছে, তাহলে সঠিক উত্তর হবে 9 বি। এবার দরকার, সংবাদপত্র শব্দটি যে সমাসের উদাহরণ। এখন একটা প্রশ্ন আসছে যে সংবাদপত্র কি হতে পারে। সংবাদপত্রটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। সমাস আমাদের অষ্টম শ্রেণী থেকে সমাস সম্পর্কে আমাদের ন্যূনতম একটা ধারণা তৈরি হয়েছে। তাহলে আমরা একটু দেখে নিই যে এখানে কোন শব্দটি ঠিকভাবে প্রযুক্ত হয়। আমাদের এই প্রশ্নটা ছিল 10 তারিখ। সংবাদপত্র, সংবাদপত্র হচ্ছে সংবাদ বিষয়ক বা সংবাদ মুদ্রিত পত্র, সংবাদ বিষয়ক, সুতরাং এটা মধ্যমতলবী কর্মধারক সমাস। আমরা 10-এ বিতে সঠিক উত্তর নির্বাচন করলাম। সংবাদের পত্র হয় না, সংবাদ বলে কোনো একজন মালিক তার পত্র, সেটা তো হয় না। সংবাদ বিষয়ক বা সংবাদ মুদ্রিত পত্র, পত্র বলতে এখানে পত্রিকা, চিঠি নয়। পত্র শব্দের একটা অর্থ যেমন চিঠি হয়, আর একটা শব্দের অর্থ হয় পত্রিকা। এখানে সংবাদ বিষয়ক পত্রিকা, সংবাদ সম্পর্কিত পত্রিকা, এমন একটা পত্রিকা যা সংবাদ পরিবেশন করে। সংবাদ পরিবেশক পত্রিকাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। যাই বলুন, সেটা মধ্যপদবী কর্মধারয় সমাসই হবে। এবার আমরা ভাগ 3-এ চলে যাব। ভাগ 3, ভাগ 3-এ আছে আরো একটা অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদটা আমরা পড়ব। সেখানে পুতুল নাচ সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। এখন এখানেও বেশিরভাগটাই তথ্য নির্ভর, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন। সেই শর্ত অনুযায়ী বোধ বা প্রয়োগ দক্ষতামূলক প্রশ্ন বেশি নেই, অল্পই আছে। একমাত্র ভাষা সম্পর্কিত অর্থাৎ ব্যাকরণ সম্পর্কিত প্রশ্নগুলো বোধহয় একটু প্রয়োগ দক্ষতামূলক বা বোধমূলক রয়েছে। যাই হোক, প্রশ্নে চলে যাই সরাসরি। 11 দাগের প্রশ্ন, পুতুল নাচিয়েকে পুতুল খেলা দেখানোর জন্য আর যা শিখতে হয়। আর যা শিখতে হয় সেটা হচ্ছে গল্প রচনা। একটা গল্প ছাড়া তো এই পুতুল নাচের খেলাটা ঠিকভাবে দেখানো যায় না, বা সেটা দর্শকের মনোগ্রাহীও হয় না। তাহলে 11 বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 12, পুতুল নাচের মাধ্যমে কি দেওয়া হয়। এটাও তথ্যমূলক, এই প্যাসেজের মধ্যে লেখা আছে। সেটা হচ্ছে জটিল বিষয়কে সহজভাবে বলা হয়। তাহলে 12 সি হচ্ছে সঠিক উত্তর। 13 দাগ, পুতুল নাচে নাচের সঙ্গে থাকে, এটাও তথ্যমূলক। এটা কিন্তু ওই প্যারাগ্রাফে দেওয়া রয়েছে। গান ও অভিনয় হচ্ছে সঠিক, 13 সি। 14, পুতুল নাচের মূল লক্ষ্য, পুতুল নাচের উদ্দেশ্য, সেটাও ওই প্যাসেজে দেওয়া আছে। সেটা হচ্ছে 14 দাগে ডি হচ্ছে সঠিক উত্তর, সমাজ কল্যাণ ঘটানো। সমাজ কল্যাণ ঘটানো, এটা হচ্ছে ডি সঠিক উত্তর। 15 দাগে আছে স্বাগত শব্দটি সন্ধি বিচ্ছেদ। এটা আমরা সন্ধি, আমরা তো সেই ছোটবেলা থেকেই পড়ছি, নবম শ্রেণীতেও শেষবার পড়েছি। সুযুক্ত আগত হচ্ছে স্বাগত, আমরা অভিধানে ওটা পাবো। 15 এ হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ দেখা গেল এখানেও কিন্তু সেই বোধ বা প্রয়োগ দক্ষতামূলক প্রশ্ন খুব বেশি নেই। যাই হোক, এবারে আমরা চলে যাব পরের অংশে, ভাগ 4। প্রশ্নপত্রের দাগ ইংরেজি সংখ্যায়, ভাগ বাংলা সংখ্যায়। একটু দৃষ্টিকটু লাগে, কিন্তু কিছু করার নেই, কারণ প্রশ্ন এইভাবেই দেওয়া রয়েছে। আর একটা বিষয় হচ্ছে HR আর HR এর সঙ্গে একটা তফাৎ বোঝানোর জন্য হতে পারে। তবে আমার মনে হয় সব থেকে ভালো হতো এখানে যদি বাংলা সংখ্যা ব্যবহার না করে শব্দ দিয়ে আমরা লিখতাম 6 4 4।
এ ক এক এরকম হবে, তাহলে ভালো হবে। যাই হোক, প্রশ্নে আসি। এখানেও আরো একটা প্যাসেজ দেওয়া আছে, মোটামুটি 5টা করে প্রশ্নের সাপেক্ষে একটা করে প্যারাগ্রাফ দেওয়া আছে, সেখান থেকে প্রশ্নগুলো সাধারণত তোলানো হয়। এখানেও সেই তথ্যমূলক প্রশ্নেরই বাড়াবাড়ি। তো 16 দাগে কি বলছে, ইউরোপ চশমার সঙ্গে পরিচিত হয়েছিল কোন শতকে? তথ্যটা দেয়াই আছে, উত্তর হবে 14 শতকে। 16 সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 17 দাগ, চশমা ব্যবহারের প্রথম যুগে তা ছিল কি জাতীয় জিনিস ছিল? এটাও একেবারেই তথ্যমূলক, এটা বিলাস দ্রব্য হিসেবেই প্রচলিত ছিল প্রথম দিকে। 17 বি হচ্ছে উত্তর। এবার 18, প্রাচীন গ্রিস ও রোমে ক্ষীণ দৃষ্টি প্রভুকে বই পড়ে শোনাতেন, এটাও তথ্যমূলক, কৃতদাসরা। 18 সি। 19 টা, প্রথম যুগে রাতে পড়াশোনা করতে হতো, এটাও সেই তথ্যমূলক, 19 এ। মোমের আলোয় পড়াশোনা করতে হতো। আর 20 টা, চশমা একটি কি শব্দ? এই একটাই আছে যেটা আমাদের এই প্যাসেজের বাইরে থেকে খুঁজতে হবে, কি সেটা? প্রথম কথা, চশমা হচ্ছে একটি এমন ভাষার শব্দ যেটা এই অপশনেই দেওয়া নেই, কিন্তু অপশনে এটাও দেওয়া নেই যে উপরের কোনোটিই নয়। 3টে ভুল উত্তর দিয়ে তার নিচে যদি এরকম লেখা থাকতো যে উপরের কোনোটিই নয়, তাহলে সেই চতুর্থ উত্তরটাই ঠিক হতো। কিন্তু এখানে দেওয়া আছে ফরাসি শব্দ, তুর্কি শব্দ, সংস্কৃত শব্দ, দেশি শব্দ। খুব সম্ভবত ফরাসি শব্দটা মুদ্রণ ত্রুটি, প্রিন্টিং মিস্টেক, ফার্সিটাই ফরাসি হয়ে গেছে, মানে আকারটা ফয়েল করে না পড়ে রয়েল করে গিয়ে পড়েছে। যাই হোক, সঠিক উত্তরটা হবে ফার্সি শব্দ। সুতরাং 20 দাগে আমরা এইটা ধরে নিয়ে অপশন এ তে টিক মারলাম যে ফরাসিটা মুদ্রণ ত্রুটি, ওটা ফার্সি হবে। আমি তাও ব্র্যাকেট লিখে দিচ্ছি, ওটা ফরাসি হবে না, ফার্সি হবে। ঠিক আছে, এবারে আমরা চলে যাব পরের অংশে, যেটাকে আমরা বলছি ভাগ 5। ভাগ 5-এ কি আছে না, এখানেও সেই একই ব্যাপার, প্যাসেজ দেওয়া আছে এবং তারপরে প্রশ্ন। এটাও আমাদের প্রাচীন ভারতীয় ভাষা সম্পর্কিত। প্রাচীন ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত, 21-এর প্রশ্ন। উত্তর হচ্ছে এ, বৈদিক ভাষা। এটাও তথ্যমূলক প্রশ্ন, এখানে এই নিয়ে আলোচনা করার কিছু নেই, এই প্যাসেজেই উত্তর দেওয়া আছে। 22 হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব ঘটে। এখানে একটু সামান্য হিসেবের ব্যাপার আছে। এখানে যে তথ্যটা দেওয়া আছে যে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল, তারপর থেকে মধ্য ভারতীয় আর্য ভাষা এসছে, তাহলে সেটাকে আমরা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকই বলবো, কারণ খ্রিস্টপূর্ব 500+ অব্দ, সুতরাং সেটা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। সঠিক উত্তর এটাই, 22 এ। পরের প্রশ্ন 23 দ্বারা, ভারতীয় আর্য ভাষার স্তর বিভাজন। এটা আমরা জানি যে ভারতীয় আর্য ভাষার 3টি স্তর। একটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য বা ওল্ড ইন্ডিয়ান এরিয়ান, আর একটা হচ্ছে মধ্য ভারতীয়, আর একটা হচ্ছে নব ভারতীয়। তাহলে মোট 3টে স্তর আছে। আমরা সঠিক উত্তর বি, 3টি স্তরই দিলাম। এবার 24 দাগের প্রশ্ন, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। এটা একদম তথ্যমূলক প্রশ্ন, এখানে যদিও লেখা নেই প্যাসেজে, চর্যাপদ হবে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। সঠিক উত্তর হচ্ছে বি। পরের প্রশ্ন, আর্য ভাষা শব্দটির প্রকল্প হলো। আর্য ভাষা এটা কি ধরনের সমাস হতে পারে সেটা আমরা আলোচনা করব। এটা আমাদের একটু আলোচনা করার জায়গা আছে। প্রথমে আমাদের বুঝতে হবে যে আর্য ভাষা কি কি হতে পারে।
আর্য ভাষা বলতে আর্যের ভাষা হতে পারে, আর্য বলে যাদের আমরা জানি তাদের ভাষা হতে পারে, আর হতে পারে আর্য জাতির ব্যবহৃত ভাষা, আর হতে পারে আর্যে ব্র্যাকেটের মধ্যে জাতি লিখলাম ভাষা। তাহলে এখানে আরো আরেকটা অপশন আসছে, সেটা হচ্ছে আর্য শব্দের একটা অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। একটা শব্দ বলতে যেমন মধ্য ইউরোপীয় থেকে আগত যে যাযাবর জাতি যারা ভারতে প্রবেশ করেছিল ইরান হিন্দুকুশ পর্বত হয়ে, তাদের ভাষার নাম আর্য ভাষা, সেখান থেকে সেই জাতির নামও আর্য জাতি হয়েছে। আরো একটা আর্য শব্দের অর্থ আছে, সেটা হচ্ছে আর্য মানে শ্রেষ্ঠ। তাহলে সেই অর্থে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা বলতে পারি যে আর্য যে ভাষা মানে শ্রেষ্ঠ যে ভাষা। তাহলে এক এক করে বলি। আর্য জাতির ব্যবহৃত ভাষা বা আর্য ভাষা, আর্য ব্যবহৃত ভাষা মধ্যপদলোপী কর্মধারয়, আর্যের ভাষা সম্বন্ধ তৎপুরুষ, আর্য যে ভাষা সাধারণ কর্মধারয় সমাস। এই তিনটির মধ্যে খুব কাছাকাছি আমরা বেছে নিয়েছি আর্যের ভাষা। এখন আর্য ভাষা বলতে আমরা আর্যের ভাষাকেই বুঝি বা আর্য জাতির ভাষাকেই বুঝি, সেই হিসাবে এটা সম্বন্ধ তৎপুরুষ হিসেবে রাখলাম, অর্থাৎ 25-এর বি। এই উত্তরটা কিন্তু একটু হলেও বিতর্কিত হতে পারে, কারণ কেউ যদি মধ্যপদলোপী কর্মধারয় বলেন বা কেউ যদি সাধারণ কর্মধারয় বলেন, এ বা সি যদি অপশন দেন তাহলেও একেবারে তাকে নস্যাৎ করা যাবে না। তবু তুলনা মানে তুল্য বিচার করে আমরা সম্বন্ধ তৎপুরুষটাতেই থাকলাম। এরপরে হচ্ছে ভাগ 6। ভাগ 6 আমরা দেখছি আরো সেই একই নিয়মে প্যাসেজ দেওয়া আছে এবং 26 দাগ থেকে প্রশ্ন হচ্ছে। এটা মানে কবিদের কর্তব্য সম্পর্কে একটা বিষয় বলা হয়েছে এখানে, সেইটা নিয়েই বলা হচ্ছে যে কবিদের যোজনা কৌশল কি। কবিদের যোজনা কৌশল হচ্ছে, এটা তথ্যমূলক, এখানে বোঝানোর কিছু নেই, যা লেখা আছে সেই অনুযায়ী উত্তর দিতে হবে। 26 দাগের প্রশ্ন, কবিদের যোজনা কৌশল হলো যুক্তাক্ষরের মায়া সৃষ্টি, বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 7 দাগ, কবিকে লক্ষ্য রাখতে হবে পাঠকটা যেন, এটাও একদম তথ্যমূলক, ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে, সঠিক উত্তর কি ওই প্যাসেজেই দেওয়া আছে। কবিতা লেখার জন্য যে সমন্বয় জরুরি, শব্দের উচ্চারণ আর ছন্দের চাল, সি, এটাও দেওয়া আছে, আলোচনা নিষ্প্রয়োজন। 29 দাগ, সৃষ্টি শব্দটির গোড়ায় যে ধাতু আছে এটি আমাদের ব্যুৎপত্তি বা অভিধান থেকে আমরা বার করতে পারি। তাছাড়া আমরা যারা জানি যে সৃষ্টি শব্দটা আসছে সৃজ ধাতু থেকে, সৃজন, সৃষ্টি করা, সৃজন মানে সৃষ্টি করা, সেটা থেকেই এসছে। সৃজ যুক্ত তি সমান সৃষ্টি। অবশ্য সন্ধি বিচ্ছেদ করলে কিন্তু সৃজ যুক্ত তি হবে না, সৃষ্টির সন্ধি বিচ্ছেদ হবে সৃষ যুক্ত তি। 29-এর বি হচ্ছে সঠিক উত্তর। এবার 30, উচ্চারণ শব্দটির মধ্যে যে ধ্বনি পরিবর্তন দেখা যায়। দেখুন, উচ্চারণ শব্দটা আসছে উৎ যুক্ত চারণ, উৎ যুক্ত চারণ, এই জিনিসটা আমাদের একটু বোঝার আছে। উৎ যুক্ত চারণ, এইটা হয়েছে আমাদের উচ্চারণ। এখন এই উৎ, এই উতের খণ্ডত চারণের চয়ের প্রভাবে সেও কিন্তু চয়ে পরিণত হয়েছে, উচ্চারণ হয়ে গেছে উচ্চারণ। তার মানে কি হয়েছে, এই জায়গায় দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে একটা সঙ্গতি হয়েছে। কিরকম সঙ্গতিটা, দ্বিতীয় মানে পরের যে ব্যঞ্জনটি রয়েছে চ, তার প্রভাবে খণ্ডত তার সমান ধ্বনি অর্থাৎ চয় পরিণত হয়েছে। এটাকে বলা হয় পরাগত ব্যঞ্জন সঙ্গতি বা পরাগত সমীভবন বা পরাগত সমীকরণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সমীভবন রয়েছে উত্তর, প্রগত পরাগত অন্যান্য কিছুই বলেনি, শুধু সমীভবন বলা আছে। তাই আমরা এটাকে সঠিক উত্তর হিসাবে সমীভবন বলে নিলাম। বাকিগুলো কেন নয় সেটাও আমি বলছি। 30 দাগের এই হচ্ছে সঠিক উত্তর। বিষমীভবন, বিষমীভবন হচ্ছে উল্টো ব্যাপার, একই ধ্বনি থাকলে একটা চেঞ্জ হয়ে যায়। যেমন ধরুন লাল, যে দুটো ব্যঞ্জন রয়েছে একই ব্যঞ্জন, এখান থেকে অনেক সময় কি হয়ে যায় নাল,
অর্থাৎ দুটো সমজাতীয় ব্যঞ্জন যখন ভিন্ন হয়ে যাচ্ছে তখন এটাকে বলা হচ্ছে বিষমীভবন। উল্টো, সমীভবনের উল্টো। তাহলে ওটা তো হয়নি, এখানে উল্টোটাই হয়েছে, বরং দুটো আলাদা আলাদা ব্যঞ্জন ধ্বনি একই ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয়েছে। স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি এই ধরনেরই জিনিস, কিন্তু সেটা দুটো স্বরধ্বনির ক্ষেত্রে হয়। ইচ্ছা থেকে ইচ্ছে, পোষ্য থেকে পুষ্যিক ইত্যাদি। এটা ব্যঞ্জন ধ্বনি নিয়ে ব্যাপারটা ঘটেছে, তাই স্বরসঙ্গতি হবে না, এটা ব্যঞ্জন সংগতি। আর ব্যঞ্জনাগম, ব্যঞ্জনাগম জিনিসটা কি? কোন শব্দের মধ্যে যদি ব্যঞ্জন ধ্বনির আগম ঘটে, এখানে শব্দের মধ্যে কোনো আলাদা ব্যঞ্জন ধ্বনির আগম ঘটেনি, একটা ব্যঞ্জন ধ্বনি সঙ্গতি লাভ করেছে মাত্র। তো ব্যঞ্জনাগম কি? যেমন ধরুন বানর, এই বানর থেকে আমরা অনেক সময় কি বলি? বান্দর। এইখানে দেখুন একটা র ঢুকে গেছে, এই ভুল বললাম, একটা দ ঢুকে গেছে, একটা দ এর মধ্যে ঢুকে গেছে, তাই এটা ব্যঞ্জনাগম বলতে পারি। এইরকম ভাবে সুনর থেকে সুন্দর বলতে পারি আমরা। এখানেও একটা সুনর থেকে সুন্দর, এখানেও দেখুন একটা দ ঢুকে গেছে, সুনরের সঙ্গে একটা দ কোথা থেকে একটা ঢুকে গেল, এইটা দ তটা ব্যঞ্জন ধ্বনি, তাহলে ব্যঞ্জন ধ্বনি ঢুকে ব্যঞ্জনাগম হবে। এইসব ঘটনা এই আলোচ্য ক্ষেত্রে ঘটেনি। এবার হচ্ছে একটু মুছে নিই ভাগ, সর্বশেষ ভাগ। এবার হলো সর্বশেষ ভাগ 7। ভাগ 7টা বিশেষ কিছু বলার নেই, একটা সরকারি বিজ্ঞাপন, এখানে সবকিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্য দেখে দেখে পূরণ করে নিলেই হবে। এটা শিক্ষা ঋণ সম্পর্কিত। 31 দাগ ভুল লিখলাম, ইংরেজিতে সংখ্যা লিখতে হবে। 31 দাগ বলা হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে একজন ছাত্র সর্বোচ্চ ঋণ পেতে পারে। উত্তর হবে 10 লক্ষ টাকা, সেটা সঠিক অপশন হচ্ছে ডি। 32 হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদনের সর্বোচ্চ বয়স সীমা 40 বছর, এটা আছে ডি অপশনে, তাহলে ডি হচ্ছে উত্তর। 33 হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় হতে হবে, এটা সঠিক উত্তর হচ্ছে কোনো সর্বোচ্চ সীমা নেই, অর্থাৎ ডি। পরের প্রশ্ন, নিচে উল্লেখ করা সংস্থাগুলির মধ্যে যেখান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ পাওয়া যায় না, সেটা হলো, এটা এখানে দেওয়া রয়েছে, এগুলো সবকটাই তথ্যমূলক, এখানে কোনো রকম বোধটোদের ব্যাপার নেই, পড়তে হবে, দেখতে হবে, উত্তর দিতে হবে। তো গ্রাম পঞ্চায়েত থেকে পাওয়া যায় না, এটাই হচ্ছে সঠিক উত্তর বি। একেবারে লাস্ট কোশ্চেন 10ম শ্রেণীর জন্য, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে নেওয়া ঋণ পরিশোধের সময়কাল 15 বছর, সি অপশনে আছে। তাহলে এই হলো আমাদের 10ম শ্রেণী NAS ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, যে মাল্টিপল চয়েস টাইপ যে কোশ্চেন দিয়েছে 25টা, তার উত্তর এবং উত্তরের ব্যাখ্যা যেখানে প্রয়োজন আছে সেই ব্যাখ্যা সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার। আর ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি কাজে লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।